রয় স্টাডিতে সকল ভিউয়ারদের স্বাগত জানাই। তোমরা যদি রয় স্টাডিতে আজ প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করবেন ভিডিওটা যদি ভালো লাগে। চলো ভিডিওটি শুরু করা যাক। আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করব কিসের অভাবে কোন রোগ হয়। চলো আজকের প্রথম কোশ্চেনটা দেখে নিই। গলগণ্ড রোগ কিসের অভাবে হয়? না আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। এর ডিটেলসটা দেখে নিই। কী বলেছে না আধুনিকদের মতে মূলত আয়োডিনের অভাবে হয়, আবার বংশানুক্রমেও হতে পারে। যদি বংশে কারোর থেকে থাকে তাহলেও এটা হতে পারে। কোনো খাদ্যদ্রব্য যেমন বাঁধাকপি এইসব খাবার খেলেও এই গলগণ্ড রোগ হতে পারে। আর কি বলেছে না যৌবনের শুরুতে স্ত্রীলোকের মধ্যে এই ব্যাধির আবির্ভাবও হতে পারে। মানে যৌবন বয়স মানে 17-18 এরকম বয়সে স্ত্রীদের মধ্যে এই রোগও দেখা যায়। চলো তাহলে এবার গলগণ্ড রোগের ছবিটা দেখে নিই কীরকম হয়। এটা হচ্ছে গলগণ্ড, এই গলার এই অংশটি ফুলে থাকে, এই রোগটি হচ্ছে গলগণ্ড। পরবর্তী হচ্ছে রাতকানা। রাতকানা কোন ভিটামিনের অভাবে হয়? না ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। চলো এর ডিটেলসটা আমরা দেখে নিই। এটা এক ধরনের জেনেটিক রোগ যেখানে রাত্রিকালীন দৃষ্টির পাশাপাশি দিনের বেলা দেখার ক্ষমতাও নষ্ট হতে থাকে। তাহলে রাত্রিবেলাতে না দেখতে পাওয়ার সাথে সাথে কি দিনের বেলাতেও যে দৃষ্টিশক্তির ক্ষমতা থাকে সেটি আস্তে আস্তে নষ্ট হতে থাকে। রাত্রিকালীন অন্ধত্বের ফলে জন্ম থেকে রড কোষ জন্মের পর থেকেই কাজ করে না। আমাদের চোখের মধ্যে যে রড কোষ হয় সেই কোষটা জন্মের পর থেকে কাজ করা বন্ধ করে দেয় বা অল্প পরিমাণে কাজ করে, মানে একটু একটু কাজ করে। কিন্তু এই অবস্থায় আরও খারাপ হতে থাকে, এই অবস্থায় আস্তে আস্তে আরও খারাপ হতে থাকে। রাতকানা রোগের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো রেটিনল বা ভিটামিন এ এর অভাবে। আমরা তো জানি ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। দেখো রাতকানা রোগ হলে কেমন, এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি কিন্তু এখানে অন্ধকার অন্ধকার। তাহলে রাতকানা হলে পরে এরকম অন্ধকার অন্ধকার লাগবে, বুঝতে পারলে তোমরা? পরবর্তী কোশ্চেন, প্লেগ কারা কোন ভিটামিনের অভাবে হয়? না ভিটামিন বি3 অভাবে প্লেগ কারা রোগ হয়। চলো এর ডিটেলসটা দেখে নিই। প্লেগ কারা রোগটি নায়াসিন এর অভাবে একটি রোগ, এর অভাবজনিত একটি রোগ। প্রধান উপসর্গগুলি হল ত্বকের প্রদাহ, ডায়রিয়া, ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশতা বা মুখের ঘা, ত্বকের যে কোনো অংশে সূর্যের আলো পড়ে বা ঘর্ষণ বেশি লাগে সেটি সবার আগে আক্রান্ত হয়। মানে যে জায়গাটিতে সূর্যের আলো পড়ে বা ঘর্ষণ বেশি হয় সেই জায়গাটিতে সবার আগে আক্রান্ত হবে। কিছুদিন পরে আক্রান্ত ত্বক কালো ও শক্ত হয়ে যায় এবং খসে পড়ে বা রক্ত বের হয়। তাহলে কি বলছে না কিছুদিন পর ওই ত্বকটা আক্রান্ত হয়ে কালো কালার হয়ে যাবে এবং শক্ত হয়ে যায় এবং পরে কি পড়ে না খসে পড়ে যায় এবং রক্ত বের হতে পারে। চল ছবিটা দেখে নিই এবার। তোমরা সবাই দেখতে পাচ্ছ এই যে কালো কালো হয়ে খোসার মতো ছেড়ে পড়ে এবং রক্তও বের হতে পারে। 4 নাম্বার হচ্ছে রিকেট কোন ভিটামিনের অভাবে হয়? না রিকেট ভিটামিন ডি এর অভাবে হয়। চলো এর ডিটেলসটাও দেখে নিই। রিকেট রোগটি হলো একটি শারীরিক অবস্থা যার ফলে শিশুদের হাড়গুলো নরম এবং দুর্বল হয়। তাহলে এটি কী ধরনের রোগ? না শিশুদের হাড়গুলি নরম এবং দুর্বল থাকে, ফলে পাটি একটু বেঁকা হয়। এর উপসর্গ কি দেখা যায়? না পা বাঁকা, শরীরের বৃদ্ধি থেমে যাওয়া, হাড়ের যন্ত্রণা, কপাল বড় এবং ঘুমের ব্যাঘাত, এইগুলি যদি হয় তাহলে জানতে হবে রিকেট রোগের সম্ভাবনা। আরও জটিল সহ হাড় ভাঙা, পেশি জড়িয়ে যাওয়া, একটা অস্বাভাবিক বাঁকা সিরদাঁড়া অথবা বৈদিক অসমর্থ। অতি সাধারণ কারণ হলো ভিটামিন ডি ঘটিত। এটা ঘটতে পারে যথেষ্ট পরিমাণে ভিটামিন ডি ছাড়া খাবার
খেলে। তাহলে ভিটামিন ডি ছাড়া যদি খাবার খাওয়া হয় তাহলে এই রিকেট রোগটি দেখা যায়। কালো চামড়া, সামান্য সূর্যালোক প্রাপ্তি, শুধুমাত্র স্তনদুগ্ধ পান, কোনো বিকল্প ভিটামিন ডি খাবার ছাড়া, সেলিয়াক রোগ এবং বিশেষ জেনেটিক। তাহলে কি বলছে না, সূর্য থেকে যে রোদ আসে তাতে আমাদের ভিটামিন ডি তৈরি হয়, আর স্তন্যদুধে ভিটামিন ডি। এই ভিটামিন ডি জাতীয় খাবারগুলি খেতে হবে, না খেলে পরে রিকেট রোগ হবে। অবস্থাসমূহ অন্যান্য কারণগুলি সম্ভবত যথেষ্ট ক্যালসিয়াম অথবা ফসফরাস এর অভাব, মূলগত কারিগরিক সঙ্গে বৃদ্ধির প্রক্রিয়ার ক্যালসিয়াম তৈরি যথেষ্ট না হওয়া, মানে ঠিকমতো ক্যালসিয়াম তৈরি না হওয়ার জন্য হয়। রোগ নির্ণয় সাধারণত নির্ভর করে রক্ত পরীক্ষা করে দেখা ক্যালসিয়াম গঠিত। তাহলে রক্ত পরীক্ষা করে দেখতে হবে ক্যালসিয়াম গঠিত বটে কিনা। ফসফরাস গঠিত এবং উচ্চ অ্যালকালাইন ফসফেট এর সঙ্গে এক্স-রেজ যুক্ত হয়ে এই রোগ হতে পারে। চলো এর ছবিটা দেখে নি কেমন হতে পারে। এই যে তোমরা দেখছো পাটা কেমন বিকে গেছে, হ্যাঁ, এই রোগটিকে বলা হয় রিকেট। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। 5 নাম্বার হচ্ছে হাইপোগ্লাই। এটা কিসের অভাবে হয় না, রক্তে গ্লুকোজের পরিমাণ যদি কমে যায় তাহলে হাইপোগ্লাই হয়। চলো এর ডিটেলসটা দেখে নিই। হাইপোগ্লাইসেমিয়া মানে হচ্ছে রক্তে গ্লুকোজ বা শর্করা হঠাৎ নেমে যাওয়া। রক্তের মধ্যে গ্লুকোজ বা শর্করার পরিমাণ যদি হঠাৎ নেমে যায় সেটিকে হাইপোগ্লাইসেমিয়া বলা হয়, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলে থাকি সুগার ফল্ট করেছে। এটি হাইপো নামেও যা পরিচিত। ডায়াবেটিসের রোগীদের জন্য এটি একটি বিভীষিকা, মানে ভীষণ খারাপ রোগ। গবেষণায় বলেছে বেশিরভাগ ডায়াবেটিস রোগীর জীবনে এক বা একাধিক এই অভিজ্ঞতার সম্মুখীন হন, এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। এবার হচ্ছে অধিক রক্তক্ষরণ। ভিটামিন কে এর অভাবে অধিক রক্তক্ষরণ হয়। চলো এর ডিটেলসটা একটু দেখি। ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ হতে পারে। রক্তের কিছু উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এগুলোকে ক্লটিং ফ্যাক্টর বলে। 4টি ক্লটিং ফ্যাক্টর তৈরিতে ভিটামিন কে লাগে। তাহলে ভিটামিন কে কিসের কাজে লাগে না, ক্লটিং ফ্যাক্টর তৈরি করতে। তাই ভিটামিন কে এর অভাবে এই ফ্যাক্টরগুলো তৈরি হয় না, ফলে রক্তক্ষরণের সম্ভাবনা থাকে। তাহলে কি কারণে রক্তক্ষরণ হয় না, এই 4টে যে ক্লটিং ফ্যাক্টর লাগে সেটা ভিটামিন কে এর অভাবের জন্য হয়, সেই জন্য রক্তক্ষরণের সম্ভাবনা থাকে, রক্ত বন্ধ হতে চায় না। 7 নাম্বার হচ্ছে স্কারভি। কিসের অভাবে হয় না, ভিটামিন সি এর অভাবে স্কারভি হয়। চলো এর ডিটেলসটা দেখে নিই। স্কারভি হলো ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবজনিত একটি রোগ। অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম। এই রোগের প্রাথমিক উপসর্গগুলি হলো দুর্বলতা, ক্লান্তিবোধ ও হাতে পায়ে ব্যথা। তাহলে প্রাথমিক উপসর্গ কি না, দুর্বলতা, ক্লান্তি। আর চিকিৎসা না করলে রক্তশূন্যতা, মাড়ির রোগ, চুলের পরিবর্তন ও ত্বক থেকে রক্তপাত ঘটতে পারে। রোগের অবস্থা খারাপ হতে থাকলে আরও কিছু লক্ষণ প্রকাশ পায়, যেমন ক্ষত নিরাময়ে দেরি হওয়া, ব্যক্তিত্বের পরিবর্তন ও সর্বশেষে সংক্রমণ বা রক্তপাতজনিত কারণে মৃত্যুও হতে পারে। তাহলে স্কারভি রোগে মৃত্যু পর্যন্ত হতে পারে। 8 নাম্বার হচ্ছে বেরিবেরি। ভিটামিন B1 এর অভাবে বেরিবেরি হয়। চলো এর ডিটেলসটা দেখে নিই। বেরিবেরি হচ্ছে কতগুলি লক্ষণ সমষ্টি বা মূলত ভিটামিন B1 বা থায়ামিনের অভাবে হয়। তাহলে ভিটামিন B1 বা থায়ামিনের অভাবে বেরিবেরি রোগ হয়। শরীরের কোনো সিস্টেমকে আক্রান্ত করছে তার উপর ভিত্তি করে বেরিবেরিকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়। তাহলে কোন সিস্টেমকে আক্রমণ করছে তার উপরে বেরিবেরিকে 3টি শ্রেণীতে ভাগ করা হচ্ছে। ঐতিহাসিকভাবে যেসব এলাকায় খোসা ছাড়ানো বা চকচকে চাল প্রধান খাদ্য
হিসাবে ব্যবহৃত হয় সেই এলাকায় বেরি রোগের প্রাদুর্ভাব বেশি। তাহলে কি থেকে বেশি বেরি রোগ হয়? না খোসা ছাড়ানো চাল থেকে বেরি রোগ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। 9 নাম্বার হচ্ছে ডায়াবেটিস। কিসের অভাবে হয়? না ইনসুলিনের অভাবে হয়। রক্তে ইনসুলিন কমে গেলে ডায়াবেটিস হয়। চলো এর ডিটেলসটা একটু দেখে নিই। ডায়াবেটিস চিনি বা ডায়াবেটিস এমন একটি রোগ যা রক্তের গ্লুকোজ বা চিনির উপস্থিতির মাত্রা বৃদ্ধি করে। খাবার খেয়ে শরীরে গ্লুকোজ হয়। এই গ্লুকোজ কোষগুলিতে ইনসুলিন মুক্তির হরমোন হিসাবে কাজ করে। তাহলে ডায়াবেটিস কিসে থেকে বেশি হয়? না চিনি খেলে পরে ডায়াবেটিস হয়। রক্তে গ্লুকোজ বা চিনির উপস্থিতির মাত্রা বৃদ্ধি করে দেয়। ডায়াবেটিস রোগ হলে রক্তের মধ্যে চিনি বা গ্লুকোজের মাত্রাটা বৃদ্ধি করে। 10 নাম্বার হচ্ছে দাঁতের ক্ষয় রোগ। কিসের অভাবে হয়? না ফ্লুরাইড এর অভাবে দাঁতের ক্ষয় রোগ হয়। চলো এর ডিটেলসটা একটু দেখে নিই। দাঁতের মধ্যে গর্ত বা ক্যাভিটি হলে তাতে ময়লা, খাদ্যকণা ইত্যাদি জমে সংক্রমণ হয়। তাহলে দাঁতের ক্ষয় কী কারণে হয়? না দাঁতের মধ্যে কোনো গর্ত বা কিছু থাকলে সেখানে খাবার জমে, সেই ময়লা, খাদ্যকণা ইত্যাদি জমে সংক্রমণটা তৈরি করে। দাঁতে ব্যথা করে শিরশির অনুভূতি শুরু হয়। শিশুদের এই গর্ত বা ক্যাভিটি হলে তারা ব্যথায় কষ্ট পায় ও কিছু খেতে গেলে দাঁত শিরশির করে ওঠে। দাঁতের গর্তের অন্যতম কারণ দন্তক্ষয় বা ডেন্টাল ক্যারিজ। এই দন্তক্ষয়ের জন্য এই দাঁতের গর্ত সৃষ্টি হয় এবং দাঁতে পোকা লাগে বলি ওই দাঁতের ওই খাঁজে ময়লাগুলি মানে যে খাদ্যগুলি খায় সেগুলি ঢুকে থাকে, ফলে ওখানে পচন তৈরি করে। কি বলেছে? না 11 নাম্বার প্রজনন ক্ষমতা হ্রাস। কিসের অভাবে হয়? ভিটামিন ই এর অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায়। চলো এর ডিটেলসটা দেখি। প্রজনন ক্ষমতা হলো সন্তান উৎপাদনের প্রকৃত ক্ষমতা। যেটা আমরা বাচ্চা জন্ম হয় সেটা কি বলা হয়? প্রজনন ক্ষমতা। একটি পরিমাপ হিসাবে প্রজনন হার হলো প্রতি সঙ্গমের জোর। ব্যক্তি বা জনসংখ্যা অনুসারে জন্ম নেওয়ার মানুষের সংখ্যাকে বলা হয় প্রজনন ক্ষমতা। মানুষের প্রজনন ক্ষমতার অন্যান্য জীবের প্রজনন ক্ষমতার চেয়ে ভিন্ন হয়ে থাকে। প্রজননের প্রকৃত অক্ষমতাকে বন্ধ্যত্ব এবং উর্বরতার অভাবকে নির্বীজতা বলে। যে বন্ধ্যাত্ব রোগ বলি সেইটাকেই ওই প্রজনন ক্ষমতা বলে। আমাদের যে বাচ্চা প্রজনন করার যে ক্ষমতা হয় সেটাকেই বলা হয় প্রজনন ক্ষমতা। 12 নাম্বার হচ্ছে টিটেনি। এটি কিসের অভাবে হয়? না ক্যালসিয়ামের অভাবে টিটেনি রোগ হয়। অপরপক্ষে টিটেনি হলো ক্যালসিয়ামের বিঘ্নিত এক প্রকার রোগ। মানে টিটেনি যে ক্যালসিয়ামের যে বিপাক ঘটে সেটাতে বিঘ্ন করে, সেইটি হচ্ছে টিটেনি রোগ। প্যারাথরমোন, থাইরোক্যালসিটোনিন ইত্যাদি হরমোনের অভাবে ক্যালসিয়াম বিপাক ব্যবহৃত হয়। এর ফলে এই রোগটি দেখা যায়। তাহলে কোন হরমোনের অভাবে হয়? না প্যারাথরমোন, থাইরোক্যালসিটোনিন এই হরমোনের অভাবে ক্যালসিয়ামের বিপাক ব্যবহৃত হয়। 13 নম্বর হচ্ছে মুখ ও জিহ্বায় ঘা। মুখে বা জিভে যে ঘা হয় সেটি কিসের অভাবে হয়? না ভিটামিন B2 এর অভাবে হয়। এর ডিটেলসটা দেখি। মুখের গালের ভেতরের অংশে বা জিভে হয় কোনোভাবে কেটে বা ছিঁড়ে গেলে পরে। আমাদের মুখের ভেতরে জিভে বা যে গালে কিছু চেবাতে গিয়ে যখন ছিঁড়ে যায় সেইটি ঘায়ে পরিণত হয়, সেটি কি বলা হয়? মুখে ঘা। আবার শক্ত ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করতে গিয়েও খোঁচা লেগেও এই ধরনের ঘায়ের সমস্যা আমরা দেখে থাকি। বা খুব গরম চা কফি খেতে গিয়ে মুখের ভেতরে ফোঁসকা পড়ে যায় অনেক সময়, সেটার কারণেও ঘা হয়ে থাকে। বা কিছু কামড়াতে গিয়েও ঘা হতে পারে। এইসব কারণে আমাদের মুখের ভেতর ঘা হয়ে থাকে। আবার অনেক সময় জিভেও ঘা হয়ে থাকে ছেঁকা লেগে, গরম চা খেতে গিয়ে। এই দেখো, এটা হচ্ছে মুখের ভেতরে যে ঘা হয়ে থাকে তার ছবি একটা।
এরকম হয় ঘাটি। 14 নম্বর কোশ্চেন, রক্ত শূন্যতা। রক্ত শূন্যতা কিসের অভাবে হয়? না, ভিটামিন B12 এর অভাবে রক্তের শূন্যতা হয়। চলো এই ডিটেলসটা একটু দেখে নিই। রক্তের শূন্যতা সন্দেহ করা হলে রক্তের একটি কমপ্লিট ব্লাড কাউন্ট করা জরুরি। এটি দেখে হিমোগ্লোবিনের মাত্রা ও লোহিত কণিকার পরিমাণ, আকার, রঞ্জক পদার্থের ঘনত্ব ও মান সম্পর্কে ধারণা পাওয়া যায়। একজন অভিজ্ঞ চিকিৎসক আরবিসি ইন্ডেক্সে দেখে রক্তের শূন্যতার কারণ অনুমান করতে পারেন। তাহলে রক্ত শূন্যতা করতে গেলে আমরা কী করব? না, কমপ্লিটলি ব্লাড কাউন্ট করা খুবই জরুরি। না, হিমোগ্লোবিনের মাত্রা ও লোহিত কণিকার পরিমাণ। তাহলে টেস্ট করার সময় কী দেখবো? না, হিমোগ্লোবিনের মাত্রা ও লোহিত রক্তকণিকা পরিমাপ করা খুবই দরকার। তাহলে আমরা বুঝতে পারবো রক্ত শূন্যতা রোগটি হয়েছে কি না। 15 নম্বর, সর্দি কাশি কিসের অভাবে হয়? না, ভিটামিন সি এর অভাবে আমাদের সর্দি কাশিও হয়ে থাকে। চলো এর ডিটেলসটা একটু দেখে নিই। সর্দি কাশি, ঠান্ডা কাশি বা ঠান্ডা লাগা বা সর্দি জ্বর, এটি হচ্ছে এক ধরনের ভাইরাস ঘটিত সংক্রমণ যা মানবদেহের ঊর্ধ্ব শ্বাসপথ, বিশেষ করে নাকে আক্রমণ করে। এছাড়াও এই রোগ গলবিল, অস্থিগহ্বর ও শ্বাসযন্ত্রে আক্রান্ত হতে পারে। ভাইরাস দ্বারা আক্রান্ত হবার 2 দিন পর বা তারও আগে এই রোগের লক্ষণ ও উপসর্গগুলি প্রকাশ পেতে পারে। উপসর্গগুলির মধ্যে আছে কাশি, গলা ব্যথা, নাসাশ্বাস মানে নাক দিয়ে সর্দি বা জল পড়া, হাঁচি, মাথা ব্যথা ও জ্বর। সর্দি কাশি অসুস্থ ব্যক্তি সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠে, তবে কিছু উপসর্গ 3 সপ্তাহ পর্যন্ত বজায় থাকতে পারে। সর্দি কাশি হওয়া ব্যক্তির জন্য কোনো স্বাস্থ্য সমস্যা থেকে থাকলেও তার নিউমোনিয়া অর্থাৎ ফুসফুস প্রদাহ হতে পারে। তাহলে কি জানলাম? এটি একটি ভাইরাস ঘটিত রোগ। এটা সাধারণত নাকের মাধ্যমে আক্রান্ত করে, আর এটা বেশি হলে পরে নিউমোনিয়াতেও পরিণত হতে পারে। 7 থেকে 10 দিনের মধ্যে সুস্থ হয়ে গেলে ভালো, না হলে নিউমোনিয়াতেও পরিণত হতে পারে। তাহলে এইগুলোই ছিল আমার কোশ্চেন। তোমাদের যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন। তুমি দেখছো, অন্য লোকেও তাহলে এই ভিডিওটি দেখতে পাবে। এখানেই তাহলে আমার ক্লাসটি সমাপ্ত করলাম।